তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও কলেজটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে আরও বেপরোয়া প্রতিষ্ঠানটি। তখন টাকা দিতে যারা অপারগতা প্রকাশ করেছিল, এবার তাদের পরীক্ষার প্রবেশপত্র আটকে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দাবি করা টাকা পরিশোধ না করলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। আমরা যা টাকা দিচ্ছি আরো যা বাকি, এর জন্য আমাদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। 22,050 টাকা চাইছি। তা আমি কইছি যে স্যার আমি অনেক অক্ষম, মানে প্রিন্সিপাল স্যারের আমি টাকা হাত দিয়েছি, স্যার নেন 5,000 টাকা দিছি আর 8,000 টাকা নিয়ে আইছি আমি। কেউ কেউ টাকা জোগাড় করে প্রবেশপত্র নিয়ে যাচ্ছে, তবে যারা টাকা জোগাড় করতে পারেনি তারা পড়েছে চরম অনিশ্চয়তায়। তো এখনো পর্যন্ত কনফার্ম হতে পারছি না যে আমরা পরীক্ষা দিতে পারবো কি পারবো না। বাচ্চারা মানসিকভাবে একদম হয়রানি, কোনো প্রস্তুতি নাই, দিতে পারবো না পারবো এটা তারা এখনো পর্যন্ত শিওর না। কলেজ কর্তৃপক্ষের সামনে পরীক্ষার্থীরা অভিযোগ করলেও তা অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল। এই যে টাকাটা নিচ্ছেন, মানে কি হিসেবে নিচ্ছেন বলবেন একটু আমাদেরকে? মিথ্যা কথা। সবাই দাঁড়া আছি না স্যার, আমার সামনে কে বলবো? এমন অভিযোগ শুনে হতবাক ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক আশ্বাস দিলেন দ্রুত ব্যবস্থা নেয়ার। কোর্টের নির্দেশনার আলোকে নির্ধারিত বোর্ড এবং সরকার নির্ধারিত ফির বাইরে কেউ কোনো ফি নিতে পারবে না। কোনো প্রতিষ্ঠান টাকার জন্য একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থীর পরীক্ষা আটকে দেবে, তার অ্যাডমিট দেবে না, এটা ভাবনার বাইরে। সেখানে আজকে যে ঘটনাটা জেনেছি আমরা, অবশ্যই আজকেই আমরা আমাদের এক তদন্ত দল পাঠাবো। পরীক্ষা ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায় করলে সে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বাতিলের নির্দেশ দেয় আদালত। অবশ্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানই মানছে না আদালতের নির্দেশনা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার সিটি নির্বাচন 2015। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গতকাল শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 21 জন প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হকের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন একই দলের সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ারও। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী আরেক ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর পাশাপাশি তাঁর ছেলে তাবিথ আওয়ালও শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। একরামুল হক সায়েমের রিপোর্ট। দিনের শুরু থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের পদচারণায় মুখর ছিল রিটার্নিং অফিস এলাকা। প্রার্থী, সমর্থক আর নির্বাচনী কর্মকর্তা সবার মাঝে ছিল উৎসবের আমেজ। তবে পাল্টাপাল্টি বক্তব্য আর অভিযোগে কিছুটা উত্তাপ ছিল মেয়র প্রার্থীদের মধ্যে। আমি তো নির্দলীয় স্বতন্ত্র একজন প্রার্থী দাঁড়িয়ে আছি, এর সাথে দলের তো কোনো সম্পর্ক থাকার কথা না। দেশের সাহেবের অ্যাডভাইজার ছিলেন, ওই জন্য ওনার প্রতি দোয়া রইল, কিন্তু জাতীয় পার্টির পক্ষে বা বিপক্ষে কোনো প্রচারণা ওনার প্রচার চালানো উচিত না। দুপুরের পর কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীকে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে আসেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। তিনি কোনো দলের প্রার্থী নয় দাবি করে সমর্থন চান সবার অংশগ্রহণে ঢাকাবাসীর সুযোগ হোক তার নিজের মেয়র তৈরি করার। এই রাজনীতি চলবেই, কিন্তু পরশু সকাল থেকে মেয়রকে দরকার হবে প্রতিদিন আপনার পাশে। সুতরাং লেট দ্য বেস্ট ম্যান উইন, যিনি ভালো মেয়র তাকে আপনারা ভোট দেন। অন্যদিকে সরকারি দলের সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ারের দাবি, প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে নির্বাচন করছেন তিনি। আমাকে বসতে যখন বলেন নাই, অবভিয়াসলি উনি যে আমার স্বাধীনতা, আমার চিন্তা চেতনাকে উনি উৎসাহিত করেছেন, এখানে তো নমিনেশনের কোনো প্রশ্নই আসে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন তার দুই ছেলে, কিন্তু আরেক ছেলে তাবিথ আওয়ালের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তার আইনজীবী। যদিও এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি মিন্টুর ছেলে। আমি শুধু আজকে একজনের জন্য আসছি, আমি আব্দুল আওয়াল মিন্টু সাহেবের জন্য আসছি। যদি সেনাবাহিনী যদি নামে আর যদি ওইটাই পরিবেশটাকে ঠিক করে দেয় ইলেকশনের জন্য, তাহলে আমরা মনে করি ওনাদের দরকার। আর যদি অ্যাসুরেন্স দিতে পারে আরেকভাবে, তাহলে এটা ইলেকশন কমিশনে ডিসাইড করবে। বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী নিজ দল কিংবা 20 দলীয় জোট কারোরই সিগন্যাল ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।
নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান সম্ভাব্য মেয়র প্রার্থীদের সবাই। ন্যূনতম যে পরিবেশটা দরকার সেই পরিবেশ নিশ্চিত হয়নি, লেভেল প্লেইং ফিল্ড হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলের সমর্থন নেওয়ার চেষ্টা করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 30 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি 9 জন। জমা হওয়া মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই হবে 1 ও 2 এপ্রিল। আর বাছাই প্রক্রিয়ায় যাদের মনোনয়নপত্র গৃহীত হবে তারা ইচ্ছে করলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন 9 এপ্রিলের মধ্যে। 10 এপ্রিল প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচনের চূড়ান্ত লড়াই হবে 28 এপ্রিল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট 26 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির 4 নেতা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শেষ দিনে ছিল সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যস্ততা। সকাল থেকেই তাই প্রার্থীদের পদচারণায় মুখর ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিস এলাকা। দুপুরে আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। নির্বাচনে জয়ের প্রত্যাশা করে বলেন, বিএনপি তাদের যে প্রার্থীকে সমর্থন দেবে তাকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন তিনি। ইতিমধ্যে বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা শুনেছি গণমাধ্যমে তারা নির্বাচনে আসবে, সুতরাং সেক্ষেত্রে সেটাই হবে আপনার প্রতিপক্ষ। বেলা 3টার দিকে বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ও আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাদের সহধর্মিণীরা। তাদের প্রার্থীরা দলের সমর্থন পাবে আশা করে বলেন, দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন তারা। আমাদের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যাকে সমর্থন দিবেন নাসির আহমেদ পিন্টু সেই ডিসিশনই মেনে নেবেন। দলের সম্মতিক্রমে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম। বিকেলে বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন তার মনোনয়নপত্র জমা দেন। এরপরেই মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার আইনজীবী। মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। এ সময় নির্বাচনে সবার সমান সুযোগ না থাকার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তারা। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে লেভেল প্লেইং ফিল্ডের যে পরিস্থিতি অর্থাৎ অনুকূল পরিস্থিতি সেটা এখন পর্যন্ত পাইনি। ইতিমধ্যে আমি দেখেছি যে আমার যে অপোজিশন ক্যান্ডিডেট সরকারি দলীয় তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ অলরেডি করতেছে অনেকদিন যাবত। ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি লঙ্ঘনের সব অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকের থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিলকারী হিসাবে আপনারা কিন্তু আমাদের ফাইল বন্দী হয়ে গেলেন প্রার্থীরা। এখন কিন্তু ভঙ্গকারীর বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অনেকটা সহজ হবে। এদিকে বিকেল 5টায় সময় শেষ হওয়ার পরও অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন 13 জন প্রার্থী, আর কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 359 জন প্রার্থী। তবে এরই মধ্যে একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ ও 20 দলের সমর্থিত সম্ভাব্য 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকে নির্বাচিত করবেন, এটাতে আমরা বিশ্বাসী। এটা পুরোপুরিভাবে একটা মিথ্যাচার। মাননীয় মন্ত্রী কোন নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ নাই, নির্বাচন আচরণবিধি মানার ক্ষেত্রে উনি অত্যন্ত সতর্ক এবং সজাগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় বেশ ক্ষুব্ধ রাজধানীর রূপনগর, পল্লবী ও ভাসানটেকের ভোটাররা। গত প্রায় 1.5 দশকে অনেক কিছু বদলে গেলেও আধুনিকায়ন হয়নি এসব এলাকার বাজার, রাস্তাঘাট, এমনকি ড্রেনেজ ব্যবস্থারও। তবে সিটি নির্বাচনের পর নতুন মেয়র ও কাউন্সিলররা এসব বিষয়ে বিশেষ নজর দেবেন বলে আশা করছেন তারা। আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ভাসানটেক, পল্লবী এবং রূপনগরের বাসিন্দারা যেন নানা দুর্ভোগ সঙ্গী করেই এসব এলাকায় বসবাস করছেন। রাজধানীর জনবহুল এই এলাকার রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে শুকনো মৌসুমেও অলিগলিতে জমে আছে ময়লা পানি।
ভাঙা রাস্তায় ড্রেনের ময়লা পানির পাশাপাশি অবৈধভাবে দখল হওয়া সরু রাস্তায় এখন চলাচল অনেকটাই অসম্ভব। পল্লবী আর রূপনগরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের নানা সমস্যা নিয়ে। ড্রেনটা দুই বাড়ির মাঝখান দিয়ে হওয়াতে এত সংকীর্ণ যে ওই ড্রেন দিয়া এই বাড়ির পানি লোড কুলে যাইতে পারতেছে না। যারা এলাকাবাসী তারাও কিছুটা রাস্তা অকুপাই করার কারণেও সেটা একটু সমস্যা হচ্ছে। রূপনগর আবাসিক এলাকা নামেই রূপনগর, বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা আর রাস্তাঘাটের দুরবস্থা চোখে পড়লেও রূপের কোনো দেখা মিলবে না এই এলাকায়। সামান্য বৃষ্টিতেই এসব এলাকার বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। যদি একটু ওভার হয়ে যায় তাহলে রাস্তাঘাটে পানি এসে পড়ে এবং এই পানিগুলো সবসময় বেশিরভাগ বাসায় ভিতরে ঢুকে যায়। 94 সালের দিকে বিদ্যুৎ রোডগুলো ঠিক করা হয়েছিল, এরপর আর বিদ্যুৎ রোডগুলো ধরা হয় নাই। পল্লবী রূপনগরের পানি নিষ্কাশনের একমাত্র খালটি চলে গেছে অবৈধ দখলে। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মীরা খালের ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার না করায় সরু খাল দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা বলছেন বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যা নামলেই অলিগলিতে বেড়ে যায় বখাটেদের উৎপাত। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই, রাত্রেবেলা সবগুলো রোড অন্ধকার হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন সড়কে বসে মাদকের আসর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলিগলিতে টহল না দেয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যায় বলে অভিযোগ করেন এসব এলাকার বাসিন্দারা। রূপনগরের 16 নম্বর সড়কের এই বেহাল দশাই বলে দিচ্ছে এখানকার বাসিন্দারা কতটা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তবে স্থানীয়দের অনেকের দাবি, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় তৈরি হয়েছে নানা ধরনের সমস্যা। তাদের প্রত্যাশা, আগামী সিটি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা গুরুত্ব সহকারে এই সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, রূপনগর, ঢাকা। দর্শক, এবার নিচ্ছি সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু।